হ্যালো ক্যান্ডিডেটস, আজকে 28 মে ইন্ডিয়ান এক্সপ্রেসে যে কটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, ফাইন্যান্সের দিক থেকে, ইকোনমির দিক থেকে, ডিফেন্সের দিক থেকে যা যা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে প্রত্যেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটার অল্প করে জিস্টও তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থেকে যায়। তোমরা ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আরো আরো শেয়ার করো ভিডিওটাকে বিভিন্ন ফোরামে, যাতে আরো বেশি করে আমি এরকম ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট যে নিউজটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো সুপ্রিম কোর্টে আরো 4জন নতুন বিচারপতি অ্যাপয়েন্ট হয়েছেন। আরো 4জন কলিজিয়াম সিস্টেম যেটাকে বলে, কলিজিয়াম সিস্টেম সেই অ্যাপয়েন্টমেন্টকে রেকমেন্ড করে, সেটাকে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয়, তারপর তারা অ্যাপয়েন্ট হন। তো যেটা কলিজিয়াম সিস্টেম সেটার হেড কে থাকে, সেটার হেড থাকে চিফ জাস্টিস। ঠিক আছে, চিফ জাস্টিস কলিজিয়াম সিস্টেমের হেড থাকে, আর সেই কলিজিয়াম অ্যাপয়েন্ট রেকমেন্ড করে যে কাদেরকে নতুন বিচারপতি হিসাবে অ্যাপয়েন্ট করতে হবে। তো দেখে নাও কারা কারা নতুন বিচারপতি হলেন। এক নম্বর হলো পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন অনারেবল শিল নাগু, তিনি। সেকেন্ড, বম্বে হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন শ্রী চন্দ্রশেখর। তারপর মধ্যপ্রদেশের হাইকোর্টের চিফ জাস্টিস যিনি ছিলেন, নাম সঞ্জীব সচদেবা। তারপর জম্মু কাশ্মীর হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ছিলেন, নাম কি অরুণ পল্লী। ঠিক আছে, এই 4জন অলরেডি 4টে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আর তাদের সাথে আরেকজন যিনি একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, তিনি হলেন ভি মোহনা। তো এই টোটাল 5জনকে সুপ্রিম কোর্টের কলেজিয়াম নতুন সুপ্রিম কোর্টের নতুন 4জন বিচারপতি হিসাবে নিযুক্ত করলো। নেক্সট দেখো, গভর্নমেন্ট ইনভাইটস বিডস ফ্রম 3 প্রাইভেট প্লেয়ার্স ফর অ্যাডভান্সড স্টেলথ ফাইটার প্রজেক্ট। তো এই যে স্টেলথ ফাইটার প্রজেক্ট, মানে নতুন ফাইটার, একটা এয়ারক্রাফট, নতুন ফাইটার জেট আমাদের দেশ ডেভেলপ করতে যাচ্ছে, সেটা 5th জেনারেশন ফাইটার। ঠিক আছে, 5th জেনারেশন অ্যাডভান্সড, দেখে নাও 5th জেনারেশন অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট, যেটাকে শর্ট ফর্ম বলা হচ্ছে আমকা, 5th জেনারেশন অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট। তো আগে কি হতো, এই যে ফাইটার এয়ারক্রাফটের প্রজেক্টগুলো সেগুলো সরাসরি ভারত সরকারের যে পাবলিক সেক্টর কোম্পানি রয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হতো। হ্যাল বানাতো, যেমন এলসিএ তেজস যেটা, সেটা কে বানিয়েছিল, সেটা বানিয়েছিল হ্যাল। তো এবার কিন্তু গভর্নমেন্ট সেরকম করছে না। গভর্নমেন্ট কি করছে, যারা প্রাইভেট কোম্পানি আছে, ডিফেন্স কোম্পানি, তাদেরকেও এর মধ্যে ইনক্লুড করতে চাইছিল গভর্নমেন্ট, সেজন্য টেন্ডার কল করেছিল, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কল করেছিল, এই যে রিকোয়েস্ট ফর প্রপোজাল যেটা, সেটা ওই টেন্ডারেরই পার্ট। তো কি করছে এবার, টাটা অ্যাডভান্সড সিস্টেমস, লার্সেন অ্যান্ড টুব্রো মানে এলএনটি, আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আর ভারত ফোর্জ যেটা বিএমএল, এই যে কটা কোম্পানি, এদের একটা টোটাল যৌথ একটা কনসোর্টিয়াম, মানে এতগুলো কোম্পানি একসাথে মিলে, টাটা অ্যাডভান্স একটা প্রাইভেট কোম্পানি, এলএনটি একটা প্রাইভেট কোম্পানি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল যেটা সেটা পিএসইউ কোম্পানি, আর বিএমএল যেটা সেটাও একটা পিএসইউ কোম্পানি, আর ভারত ফোর্জও রয়েছে। তো পিএসইউ কোম্পানি আর প্রাইভেট কোম্পানিদের একসাথে মিলে জয়েন্ট কনসোর্টিয়াম বানিয়ে গভর্নমেন্ট এবার এই যে অ্যামকা প্রজেক্ট সেটা সাকসেসফুল করতে চাইছে। এই কোম্পানিগুলো একসাথে কি করবে, তারা ডিআরডিও কে একটা ডিজাইন আর প্রোটোটাইপ, যেটা মানে একটা ডেমো যেটাকে বলে প্রোটোটাইপ এয়ারক্রাফট, সেটা বানিয়ে ডিআরডিও কে সাবমিট করবে। আর টেন্ডারটা কারা ফ্লোট করেছিল সেটা দেখে নাও, এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, জুলাই 2025-এ এই টেন্ডারটা ফ্লোট করেছিল এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। এটাতে কত ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট আছে 15,000 কোটি টাকা। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি 2024 এটাকে ক্লিয়ার করেছিল। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি যেটা সিসিএস, সেটা হেড কে থাকে, প্রাইম মিনিস্টার থাকে, আর তার সাথে সাথে মেম্বার কারা থাকে, ডিফেন্স মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, আর হোম মিনিস্টার, এরা হচ্ছে সেই মেম্বার থাকে। আর এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি, তিনিও মেম্বার থাকেন। আর তারপর এখানে দেখে নাও যে যে অ্যামকা সেটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ এটা 25 টনের একটা টুইন ইঞ্জিন এয়ারক্রাফট হবে। এর মধ্যে অ্যাডভান্সড স্টেলথ ফিচার থাকবে। স্টেলথ ফিচার মানে, স্টেলথ মানে কি, মানে কোনো গা ঢাকা দেওয়া। স্টেলথ ফিচার কথার মানে হচ্ছে গা ঢাকা দিয়ে কোথাও ঢুকে যাওয়া। তো স্টেলথ ফিচার মানে সেই এয়ারক্রাফটটা, সেই ফাইটার জেটটা যদি শত্রুর দেশের ভেতরেও চলে যায় হামলা করার জন্য, শত্রুর রেডারের হাত থেকে যদি বাঁচতে পারে, তাহলে পরে সেটাকে বলা হবে স্টেলথ ক্যাপাবিলিটি, মানে শত্রুর রেডার সেটাকে যাতে ক্যাপচার করতে না পারে। তো সেই জন্য এটা স্টেলথ এয়ারক্রাফট বলা হচ্ছে। এই যে লেখাই আছে, দ্য এয়ারক্রাফট উড এমিট আ লো ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার হুইচ এনিমি রেডার্স উড নট বি এবল টু ডিটেক্ট। মানে এত কম ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার সেটা চারদিকে ছাড়বে ওড়ার সময়, যে শত্রুর রেডারের পক্ষে সেটা ডিটেক্ট করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। সেটা কি স্টেলথ যেটা ক্যাপাবিলিটি সেটা বলা হচ্ছে। At the same time, it will have advanced sensors and weapons to detect and take down enemy aircraft. কিন্তু এর সাথে সাথে এই এয়ারক্রাফটের মধ্যে, এই ফাইটার জেটের মধ্যে অ্যাডভান্সড সেন্সর থাকবে, অ্যাডভান্সড ওয়েপনারিজ থাকবে, যাতে কিনা শত্রুর যেটা বিমান সেটাকে ধ্বংস করে দিতে পারে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে আঘাত আনতে পারে। তো সেই জন্য এই যে অ্যামকা প্রজেক্ট, সেটা আমাদের দেশের সুরক্ষার জন্য, ডিফেন্সের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। থার্ড, এটা আসাম পাসেস ইউসিসি বিল। ঠিক আছে, যেটা ইউনিফর্ম সিভিল কোড, সেটা কিন্তু আসামের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, আসামের বিধানসভায় পাস হয়ে গেছে। এটা এর আগে কোন কোন রাজ্যে পাস হয়েছিল, গুজরাটে পাস হয়েছিল, আর উত্তরাখণ্ডে পাস হয়েছিল। তো আসাম এই ইন্ডিয়াতে থার্ড স্টেট যারা ইউসিসি পাস করলো। ঠিক আছে, তো এখন যদি প্রশ্ন আসে কোন কোন স্টেটে পাস হয়ে গেছে, আসাম, উত্তরাখণ্ড আর গুজরাট, এই 3টে স্টেটে ইউসিসি পাস হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন,
এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি কতটা চেঞ্জ হয়ে গেছে, জনবিন্যাস কতটা চেঞ্জ হয়ে গেছে, সেই ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে একটা প্যানেল বানিয়েছে। সেই প্যানেলের হেড, সেই প্যানেলের প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে? রিটায়ার্ড জাস্টিস পিপি নাহলকার। ঠিক আছে, রিটায়ার্ড জাস্টিস পিপি নাহলকার, তিনি সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। তো তাকে এই প্যানেলের হেড হিসাবে নিযুক্ত করা হয়েছে। এটা তোমাদের মনে রাখতে হবে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। রিটায়ার্ড জাস্টিস পিপি নাহলকার, তাকে এই যে ডেমোগ্রাফিক প্যানেল সেটার হেড বানানো হয়েছে। নেক্সট যেটা, সেটা হলো তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্ট মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটা মনরেগা মনরেগা নামে পরিচিত ছিল, সে যে 100 দিনের কাজ, সেটাকে চেঞ্জ করে নতুন পলিসি কি নিয়ে আসছে? ভিবিজি রামজি। ঠিক আছে, ভিবিজি রামজি ফুল ফর্ম হলো বিকশিত ভারত, বিকশিত ভারত, হিন্দিতে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট 2025। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ 2025। তো মহাত্মা গান্ধী যেটা ছিল স্কিম মনরেগা, ওটাকে রিপ্লেস করে এটা আনা হচ্ছে। তো এটার যে ডিফারেন্সটা, এটা চালু হয়ে যাবে জুলাই মাস থেকে চালু হয়ে যাবে। তো এটার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স দুটো স্কিমের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা তোমরা দেখে নাও। ভিবি রামজি ইনক্রিজেস দ্য নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ফ্রম 100 টু 125। যেটা আগে 100 দিনের কাজ ছিল, সেটাকে এখন 125 দিন করে দেওয়া হলো এই ভিবি রামজিতে। ঠিক আছে, আর 60 ডে পজ থাকবে কখন? যখন হচ্ছে ফসল বোনা আর ফসল তোলার সময়। কারণ যারা এই সমস্ত কাজ করতে আসছেন, যে সমস্ত শ্রমিকরা বা যে মানুষরা আসছেন, তারা বেশিরভাগই কিন্তু গ্রাম থেকে আসেন, আর গ্রামে তারা খেতি বাড়ির কাজ করেন, ফসল ফলানোর কাজ করেন। তো এই 60 দিন, এই 2 মাস সময় তারা গ্রামে ফসল বোনার জন্য আর ফসল যখন হারভেস্ট হয়ে যাবে ওঠানোর জন্য, সেই সময় তারা পজ দিতে পারবেন এই কাজে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আর কি ডিফারেন্স আছে? আগে যেটা ছিল মহাত্মা গান্ধী স্কিম, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 100% যে পুরো বিলটা সেটা পে করতো। কিন্তু এই যে নতুন ভিবি জিরামজি আসলো, সেখানে একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু স্টেট গভর্নমেন্টকেও পে করতে হবে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো যে বার্ডেনটা ছিল, ফিনান্সিয়াল বার্ডেন, সেটাকে কিন্তু ভাগাভাগি করে নিল, শেয়ার করে নিল স্টেটের সাথে। আর আরেকটা কি আছে? ভিবি জিরামজি ফ্লিপস দে মনরেগা মডেল অফ সেন্ট্রাল অ্যালোকেশন বেসড অন স্টেট লেবার বাজেটস। আগে যেটা ছিল মহাত্মা গান্ধী স্কিমে, স্টেট গভর্নমেন্টের যেটা লেবার বাজেট, তার উপর ডিপেন্ড করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা অ্যালট করবে সেটা ফিক্স হতো। সেটা কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন যে সমস্ত মেথোডোলজি নিয়ে আসছে, সেখান থেকে ডিটারমাইন করবে যে কতটা কোন স্টেটকে অ্যালট করা হবে। তো এগুলো মেইন ডিফারেন্স, সেই ডিফারেন্সগুলো তোমরা দেখে নিলে। আর কতটা অ্যালোকেট করছে সেটাও দেখে নাও। ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড ₹95,692.31 crore ফর দ্য ভিবি জিরামজি স্কিম ফর দিস ফিনান্সিয়াল ইয়ার 2026-27। তো 26-27 অর্থবর্ষে প্রায় 95,692 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালোট করছে ভিবি জিরামজি স্কিমের জন্য। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট ছিল। আরেকটা হলো ইবোলা নিয়ে। তোমরা জানো যে সারা বিশ্বে কিন্তু ডব্লিউএইচও একটা অ্যালার্টনেস জারি করেছে, ইবোলার সংক্রমণ আফ্রিকান কান্ট্রিজ গুলোতে আরো বেড়ে গেছে। তো জাস্ট এখানে একটা ছোট্ট ইনফরমেশন, এই যে ইবোলার যেটা স্ট্রেন, যে ভ্যারাইটি, সেটার নামটা মনে করে রাখো, বুন্দি বুগিও। ঠিক আছে, বুন্দি বুগিও যে ভ্যারাইটি বা বুন্দি বুগিও স্ট্রেন ইবোলা ভাইরাসের, সেটা কিন্তু এবার সংক্রমণ ঘটাচ্ছে। ইউগান্ডা যে দেশ আছে আফ্রিকায়, ইউগান্ডায় একটা জায়গা আছে এই বুন্দি বুগিও নামে। তো সেই জায়গাতে 2007 সালে প্রথম এই ইবোলা স্ট্রেনটা দেখা গেছিল। তো সেই জন্য সেখান থেকে এটার নাম বুন্দি বুগিও স্ট্রেন। এই স্ট্রেনটাও কিন্তু ভীষণই সিভিয়ার, ভীষণ ফেটাল টাইপের যেটা স্ট্রেন। তো সেই জন্য ডাব্লিউএইচও কিন্তু সারা বিশ্ব জুড়ে এই ইবোলা নিয়ে সতর্কতা জারি করেছে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো হংকং। হংকং সুইজারল্যান্ডকে ওভারটেক করে ওয়ার্ল্ডের টপ ক্রস বর্ডার ওয়েলথ হাব হয়ে উঠেছে। ঠিক আছে, এটার ভেতরে আর কিছু বেশি পড়তে হবে না, জাস্ট ইনফরমেশনটা নিয়ে রাখো। হংকং সুইজারল্যান্ডকে ওভারটেক করে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্রস বর্ডার ওয়েলথ হাব হয়ে উঠেছে। আরেকটা ইনফরমেশন, রিসেন্টলি হায়দ্রাবাদের একজন পর্বতারোহী মাউন্টেনিয়ার, তিনি এভারেস্ট সামিট জয় করতে গিয়ে, এভারেস্ট শৃঙ্গ জয় করতে গিয়ে ফেরার পথে, মানে এভারেস্ট তিনি শৃঙ্গে আরোহণ করেন, এভারেস্ট সামিট তিনি সাকসেসফুলি কমপ্লিট করেন। তারপর নেমে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন আর সেখানে মারা যান। তার নাম হলো অরুণ কুমার তিওয়ারি। তো এখানে যে ইনফরমেশনটা তোমাদের দেওয়ার জন্য আর্টিকেলটা বললাম, একটা হলো তোমাদের অবশ্যই সবার জানা উচিত যে মানে দেশকে প্রাউড করলেন তিনি সেখানে এভারেস্টের সামিটে গিয়ে। তারপর তিনি যে সেখানে ফেরার পথে মারা গেলেন, তো সেজন্য অবশ্যই তার নাম সবার জানা উচিত। সেকেন্ড হলো এখানে ঠিক যে জায়গাটায় তিনি, নামার যে জায়গাটায় তিনি অসুস্থ হয়ে পড়ে মারা যান, সেই জায়গাটার নাম হচ্ছে হিলারি স্টেপ। ঠিক আছে, এভারেস্ট ক্লাইম্বের একটা মানে খুব ক্রিটিক্যাল পয়েন্ট, খুবই দুর্গম পয়েন্ট বলতে পারো এই হিলারি স্টেপকে। এটা একটা ভার্টিক্যাল রক ফেস, একেবারে খাড়াই যেটাকে বলে, খাড়া রক ফেস। এই হিলারি স্টেপটা 8,790 মিটার উপরে রয়েছে, যেটা সামিট মানে যেটা শৃঙ্গ, তার ঠিক নিচে, শৃঙ্গের ঠিক নিচে 8,790 মিটার উপরে এই হিলারি স্টেপটা রয়েছে। এইটা নিয়ে যদি কখনো প্রশ্ন আসে যে হিলারি স্টেপ এটা ঠিক কোথায় অবস্থিত, তাহলে তোমাদেরকে বলতে হবে এটা এভারেস্টে, মাউন্ট এভারেস্টে অবস্থিত। এটাকে কিন্তু ডেথ জোন বলা হয়, কারণ প্রচুর মৃত্যু এখানে হয় মাউন্টেনিয়ারদের। তো সেজন্য এইটা তোমাদের বলে রাখলাম, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে আজ এতটুকুই থাকলো, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি।